রাজস্ব আদায় বেড়েছে 1.14%। ভ্যাটের আওতা বাড়াতে চায় এনবিআর। ভোট দিয়ে হাবিবের সন্তোষ, জাহাঙ্গীরের অভিযোগ যুক্তরাষ্ট্রকে নির্বাচন নিয়ে শিক্ষা নেয়ার পরামর্শ সিএসসির। আবরার রাহাতের অপমৃত্যু মামলায় মতিউর রহমান সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন, আনিসুল হককে অব্যাহতি। ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, সরকার গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন বাইডেন, চিফ অফ স্টাফ নিয়োগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়াও সংবাদে আরও থাকছে, করোনার দ্বিতীয় তরঙ্গে কমেছে তৈরি পোশাক খাতের রপ্তানি আদেশ, বড় সংকটের শঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। এবার আয়কর মেলা হচ্ছে না। 30 নভেম্বরেই শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। তবে কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতি সত্ত্বেও অর্থ বছরের প্রথম 4 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় 1.14% বেশি রাজস্ব আদায় হয়েছে। ইবনে নূর শাওনের রিপোর্ট। রাজস্ব আদায় পরিস্থিতি ও আয়কর রিটার্ন দাখিল বিষয়ে বিস্তারিত জানাতেই এনবিআরের এই সংবাদ সম্মেলন। আয়কর মেলা না হলেও তা এবার রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে না, এমনটাই আশা এনবিআরের। আর করদাতারাও নিজ নিজ কর অঞ্চলে রিটার্ন দাখিল সহ সব সেবা পাবেন বলে আশ্বস্ত করলেন এনবিআর চেয়ারম্যান। আমরা বিভিন্ন জোনে এবং প্রয়োজনের ক্ষেত্রে, সম্ভাব্য ক্ষেত্রে যেখানে সুযোগ আছে, সার্কেলে একটি কর মেলার মতো একটি পরিবেশ, একটি আবহাওয়া তৈরি করার চেষ্টা করি। স্টপ সার্ভিসের একটা জিনিস এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, সেটি হলো ব্যাংকিং সেবাটা। বিদেশি সফটওয়্যারের মাধ্যমে সিস্টেম অটোমেশন করায় নিজস্ব দক্ষ জনবল তৈরি হচ্ছে না বলে মনে করছে এনবিআর। অটোমেশনের নামে আমাদের ডিপেন্ডেন্সি বেশি হয়ে গেছে বাইরের কোম্পানিগুলোর উপরে। যারা সাপ্লায়ার দেয় তাদের উপর ডিপেন্ডেন্সি হয়ে গেছে। আমাদের নিজস্ব জনবলকে আমরা ট্রেন্ড আপ করা বা নিজস্ব জনবল রিক্রুট করাতেও আমরা একটু পিছিয়ে আছি। ভ্যাটের আওতা ও আহরণ বাড়াতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অর্থ বছরের প্রথম 4 মাসে ৬৬,৫৫৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা ছিল ৮৭,০০০ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত টোটাল রেভিনিউ আদায় করেছি ৬৬,৫৫৫ কোটি। আমরা 1.14% প্রবৃদ্ধিতে আছি। হিসাবে আমাদের অক্টোবর পর্যন্ত লক্ষ্যমাত্রা ধার্য করা ছিল ৮৭,০০০ কোটি টাকা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। 14 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এ আদেশ দেন। এ মামলার আরেক আসামি কিশোর আলো সম্পাদক ও লেখক আনিসুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামিরা হলেন কবির বকুল, শুভাশিস পরামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিমউদ্দিন অপু, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হায়দার। গত 6 নভেম্বর মামলাটি করেন নাইমুলের বাবা মুজিবুর রহমান। গত বছরের 1 নভেম্বর বিকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে প্রথম আলো সাময়িকী কিশোর আলো সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎপৃষ্ট হয় নাইমুল আবরার। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় শুরু থেকে আয়োজকদের অব্যবস্থাপনার ওপর অভিযোগ ওঠে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ। এর বিরূপ প্রভাব কমতে শুরু করেছে তৈরি পোশাক খাতের রপ্তানি আদেশ। তবে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন না ব্যবসায়ী নেতারা। এদিকে শ্রমিকরা যাতে কাজ না হারায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শ্রমিক নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন সংকটে, তখন খানিকটা উল্টো চিত্র বাংলাদেশের। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এসেছে $8.82 বিলিয়ন।
রপ্তানি আয় ছিল $12.84 বিলিয়ন। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি 11.43% কমে $12.68 বিলিয়ন দাঁড়িয়েছে। ফলে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $40 বিলিয়ন। এরই মধ্যে ইউরোপে শুরু হয়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ। ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই নতুন করে লকডাউন ঘোষণা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমবে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে, কিন্তু সেকেন্ড ওয়েভের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে। অর্থাৎ বায়াররা যে অর্ডারগুলি প্লেস করা শুরু করেছিল সেটা এখন কিন্তু আবার একটা স্থবির হয়ে গিয়েছে। করোনা সংকট শুরুতে সরকার প্রণোদনা সহ একগুচ্ছ সুবিধা দিলেও কারখানা লে অফ ও ছাঁটাই সহ নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছিলেন শ্রমিকরা। নতুন সংক্রমণের অজুহাতে আবারও একই ধরনের সমস্যা সামনে আসলে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। ফার্স্ট ওয়েভে যেহেতু আমাদের ক্ষতিটা খুব বেশি হয় নাই, মানে বিশেষ করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, সেকেন্ড ওয়েভেও আশা করি সেটা আমরা ওভারকাম করতে পারবো আর কি। এবং এইটাকে কেন্দ্র করে মালিকরা কোনো প্রপাগান্ডা করে যদি শ্রমিকদেরকে আবার ঠকানোর চেষ্টা করে, সেটা নিশ্চয়ই আমরা নিঃসন্দেহে আমরা ফাইট করবো। করোনা মোকাবেলায় এরই মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে তাতে নতুন সংক্রমণ সমস্যা মোকাবেলা সহজ হবে বলে আশাবাদী ব্যবসায়ী নেতারা। এখন কিন্তু সবাই সবকিছু জানা, বায়াররাও জানে কি হবে বা কি হতে পারে। সেই অনুযায়ী সবাই মিলে একত্রে কাজ করলে এই দ্বিতীয় ওয়েভকে মোকাবেলা করা আমাদের জন্য কিন্তু আসলে খুব একটা কঠিন হবে না। করোনা পরিস্থিতিতে রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখার ব্যাপারে আরো মনোযোগী হওয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার। আমেরিকার বাজারে আমাদের জিএসপি সুবিধা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাঁশখালীতে 34 জলদস্যুর আত্মসমর্পণ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। 2022 সালের পর সরকারি বনভূমির কোনো গাছ কাটা যাবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন। সচিবালয়ে মুজিব বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পাদন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সে সময় সেগুন সহ পরিবেশ রক্ষায় কম গুরুত্বপূর্ণ গাছ কমিয়ে পরিবেশ বান্ধব গাছ রোপণ করা হবে বলেও জানান প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। মুজিববর্ষ উপলক্ষে এরই মধ্যে সারা দেশে বিভিন্ন জাতের 1 কোটি গাছ রোপণ করা হয়েছে। 2025 সালের পর পুড়িয়ে ইট তৈরি করা যাবে না বলেও জানান বনমন্ত্রী। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কারো গাফিলতি মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া সত্ত্বেও যথা সময়ে এই কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এই গাছ কাটা আমরা বন্ধ করার চেষ্টা অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ গাছ কাটা বন্ধ করব এবং কোনো অবস্থায় আমরা এই যে পুরনো পদ্ধতির ইট ভাটা এটা থাকতে পারবে না। এগুলো আমরা চিরতরে আমরা বন্ধ করার আইন করি। কাজেই যেখানেই অবৈধ ইট ভাটা আছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। লালমনিরহাটে গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় কোরআন অবমাননার কোনো প্রমাণ পায়নি জেলা প্রশাসনের তদন্ত কমিটি। সকালে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করার পর সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক আবু জাফর। তবে কী কারণে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে মামলা তদন্তাধীন থাকায় কোনো মন্তব্য করেননি তিনি। গত 30 অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক TMA মমিনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসক। 9 কার্যদিবস পর আজ জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করে কমিটি। প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। 29 অক্টোবর বুড়িমারি বাজারের মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে 11 বাহিনীর 34 জন জলদস্যু। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করে এসব জলদস্যুরা। হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া এসব জলদস্যুদের বিরুদ্ধে চলমান অন্যান্য মামলা আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র্যাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের IGP বেনজির আহমেদ ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মুস্তফা সারওয়ার। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আওয়ামী লীগ প্রার্থীর সন্তোষ জানালেও এজেন্ট বের করে দেয়া সহ নানা অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। তবে এসব অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের তিনি বলেছেন, ভোট নিয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের কাছে শিক্ষা নেওয়া উচিত। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। উত্তরা দক্ষিণখান এয়ারপোর্ট সহ 7টি থানা আর 14টি ওয়ার্ডের ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। করোনা মহামারীকে উপেক্ষা করেই ভোট দিতে আসেন ভোটাররা। সকালের দিকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। সকালে উত্তরার আইইএস স্কুলে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান তিনি। আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি দেখেছি ভোট পড়তেছে এবং জনগণ ভোট দেওয়ার জন্য আসতেছে, তো এটা আরও বৃদ্ধি পাবে। আশা করি জনগণ তাদের ভোট প্রয়োগ করতে আসবে এবং জয়ের ব্যাপারে আমি নিশ্চিত, আল্লাহর রহমত। মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন। কর্মীদের উপর হামলা সহ নানা অভিযোগ করেন তিনি। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, আমার এখানে সকালে আমার 10জন ভোটার এখানে ভোট দিতে আসছিল, তাদের গ্রেপ্তার করেছে। আমাদের 5 জন নেতাকর্মী মাথা ফাটিয়েছে, তারা এখান থেকে মেরে বের করে দিয়েছে। এদিকে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে সকাল থেকেই কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপি প্রার্থী সেলিম রেজা। জয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন আওয়ামী লীগ প্রার্থী। তবে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর। কোনো সেন্টারেই আমাদের নির্বাচনী এজেন্টদের ফর্ম জমা দিতে পারেনি। তারা রাতের থেকে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে। আর আমাদের যারা ভোটার, এখানে যারা ভোট দিতে আসতেছে, তাদের বুথের মধ্যে যেতে দিচ্ছে না। উন্নয়ন এবং মানুষের সাথে যে একটি নিবিড় সম্পর্ক ছিল, সেই নিবিড় সম্পর্ক অব্যাহত রাখা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এখানে অব্যাহত রাখাটাই হলো আমার মূল চ্যালেঞ্জ। ভোট দিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন দাবি করেন সিইসি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন নির্বাচন নিয়েও মন্তব্য করেন তিনি। আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। উপনির্বাচনে 2টি আসনের সব কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছ আরও একটি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাউডার রূপে করোনা ভ্যাকসিন আনতে চায় ফাইজার। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজস্ব আদায় বেড়েছে 1.14%। ভ্যাটের আওতা বাড়াতে চায় এনবিআর। ভোট দিয়ে হাবিবের সন্তোষ, জাহাঙ্গীরের অভিযোগ যুক্তরাষ্ট্রকে নির্বাচন নিয়ে শিক্ষা নেয়ার পরামর্শ সিইসি। আবরার রাহাতের অপমৃত্যু মামলায় মতিউর রহমান সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন, আনিসুল হককে অব্যাহতি। ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, সরকার গঠন প্রক্রিয়ায় এগিয়ে নিচ্ছেন বাইডেন, চিফ অফ স্টাফ নিয়োগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। 21-এর সাথেই থাকুন।